আমি মোহন রিক্সাওয়ালা। সারাদিন এখানে ওখানে ঘুরে রিক্সা চালিয়ে সংসার চালাই। তবে প্রতিদিন তেমন কোনো রোজগার হয় না, মুখ ভার করে বাড়িতে ঢুকতে হয়। ওইদিকে গিন্নি সারাটা দিন হা করে আমার পথ চেয়ে বসে থাকে। আমার মুখ ভার দেখে তার মুখটাও ভার হয়ে যায়। এটি আমার জীবনের রোজ দিনের কাহিনী। তবে আজ যেন ওপরওয়ালা আমার উপর মুখ তুলে তাকিয়েছে। গত 5 দিনে যা ভাড়া মারতে পারিনি, আজ একদিনেই তা মেরেছি। এই ভেবেই বেশ আনন্দ হচ্ছে। তার মধ্যে আগামীকাল হাটবার, হাটে গিয়ে গিন্নির জন্যে ভালো বাজার করতে পারবো। গিন্নিও বেশ খুশি হবে। অনেকদিন যাবৎ ভালো মন্দ খাবার কপালে জোটেনি, আগামীকাল পেট ভরে ভাত খেতে পারবো। তবে এইদিকে ভীষণ রাত হয়ে গেছে। ভাড়া মারতে মারতে যে এত রাত হয়ে গিয়েছে, গ্রামে না ঢুকলে বুঝতেই পারতাম না। শহরের এত জমকালো আলোর মধ্যে সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। তাই তো বুঝতেই পারিনি এত রাত হয়ে গেছে। ওইদিকে নিশ্চয়ই গিন্নি খুব দুশ্চিন্তা করছে। যাই, দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরে যাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। সারাদিন রিক্সা চালিয়ে শরীরটা তেমন আর চলছে না, ঝিমিয়ে এসেছে শরীরটা। তবু যে রিক্সা চালিয়ে বাড়ি ফিরতে হবে, তাই আস্তে আস্তে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। চারপাশটাও বেশ অন্ধকার অন্ধকার, আলোর কোনো ছিটে ফোটা নেই, কোথাও কোনো সারা শব্দও নেই। থমথমে পরিবেশ। মাঝে মাঝে চারপাশ দিয়ে ঝড় ও হিম ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে শীতের আভাস পড়ে গেছে। চারপাশটাও কেমন জানি কুয়াশাচ্ছন্ন। এক ধাপ সামনে কি আছে তাও দেখা যাচ্ছে না। তবে আজ কেন জানি না মনের ভিতরটা খচখচ করছে, বেশ ভয়ও করছে। এত বছর ধরে গ্রামে বসবাস করছি, প্রায় অনেক দিনই এমন রাত করে বাড়ি ফিরেছি, কিন্তু এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি কখনো। আজ কেন জানি না মনের ভিতরটা খুব খচখচ করছে, একা অজানা ভয় কাজ করছে। বারবার মনে হচ্ছে যেন নিস্তব্ধতা আমাকে এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। ঠিক সে সময় আমার চোখে পড়ল 4 জন বেয়ারা একটি পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে বললাম, আর এই দিকে আনুমানিক রাত 12টা তো হয়েই গেছে। এ সময় পালকি করে তারা কাকে নিয়ে যাচ্ছে? পালকিতে তো সচরাচর কনে যায়, তবে এত রাতে কার বিয়ে হলো? এসব নানা প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। আমি চুপচাপ তাদের যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। বেশ অবাকও হলাম। এটি যেন জীবনের প্রথম ঘটল। আমি আর বেশি কিছু না ভেবে নিজ গন্তব্যে রওনা হলাম। বেশ আশ্চর্য ব্যাপার তো, কিছুতেই যেন হিসাব মিলাতে পারছি না। আর এইদিকে এই চিন্তাটাও মাথা থেকে সরছে না। আমার চোখের সামনে সেই একরকম পালকির সাথে একই দেখতে 4 জন মানুষ যাচ্ছে। এ দেখে আমি হকচকিয়ে থমকে দাঁড়ালাম। আমার হাত পা কাঁপছে, বুকের ভিতর ধুকধুকানিও বাড়ছে। মুহূর্তের মধ্যেই তারা কিভাবে আগের পালকি রেখে নতুন পালকি নিয়েছে। আর পথটাও মাত্র একটি, তবে তারা আবার পিছনে ফিরল কখন? আমার চোখে তো পড়ল না। বেশ রহস্যজনক লাগতে লাগলো, বেশ ভয়ও করছিল। আশেপাশে কেউ নেই যে জিজ্ঞাসা করব কি হচ্ছে এসব। অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। এ সময় কেন জানি না বুকের ভিতরটা আরো ধুকপুক করছে। দেখতে দেখতে তারা নিজ গন্তব্যের দিকে চলে গেল। আমিও তাদের দিকে আর না তাকিয়ে দ্রুত রিক্সা নিয়ে বাড়ির পথে চলতে লাগলাম। তবে মাথা থেকে যেন এসব চিন্তা বের হচ্ছেই না। এই দিকে শরীরের বলও কমে আসছে। এখনো আমি যে তালপুকুর থেকে বেরিয়ে যেতে পারিনি, এই জায়গাটিতে আটকে রয়েছি। কি আর করার, শরীরকে আর কষ্ট দিয়ে জোরে চালানোর ইচ্ছা নেই, তাই আস্তে ধীরে রিক্সা চালাতে লাগলাম।
বেশ কিছুক্ষণ পর, হ্যাঁ এতক্ষণ ধরে রিক্সা চালাচ্ছি, তবে এই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি কেন? আমি বেশ অবাক হলাম। রিক্সা থেকে আমি নেমে গেলাম। এরপর চারদিকে একবার চোখ ঘুরিয়ে নিতেই দেখলাম আমার সন্দেহই ঠিক। তবে এ কি করে সম্ভব? হে, এসব কি হচ্ছে? না, আমার হাত পা যেন কাঁপতে লাগলো। মনে হতে লাগলো যেন কোনো ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতে যাচ্ছি। আমার চোখ দুটো যেন বারবার এদিক ওদিক করছিল। বারবার আমার চোখে এই অন্ধকারে ঢাকা তালপুকুরে আটকে পড়ে যাচ্ছি। গলাই শুকিয়ে আসছে, বেশ জল তেষ্টাও পেয়েছে। শরীরেও বল নেই, পুরো শরীরটা নেতিয়ে পড়েছে। আর আমিও সাহস পাচ্ছি না যে রিক্সা চালাইয়ে যাব। মনে হচ্ছে এক ধাপ সামনে এগোলেই ঘোর বিপদ। ঠায় দাঁড়িয়ে নিস্তব্ধ শুনশান রাস্তায় আমি আছি। হঠাৎ আমার চোখে আবারও ধরা দিল সেই লোকগুলো। তবে এত তাড়াতাড়ি কনে নামিয়ে দিয়ে ফিরছে। চারজন লোকগুলোর মুখটা খুব ভার, বেশ রাগান্বিত। কেউ কোনো টু শব্দ করছে না। তবে আমার কৌতূহল যেন আমি আটকিয়ে রাখতেই পারছি না। তাই লোকগুলো আমার পাশ দিয়ে অতিক্রম করতে আমি এগিয়ে গিয়ে বললাম, তোরা এইদিকে কোথায় যাচ্ছ গো? আর পালকিতেই বা কে ছিল? এত রাতে কার বিয়ে হলো তবে? আমার কথায় তারা বেশ অসন্তুষ্টই হলো। তাদের মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল। তবে কোনো উত্তর দিল না, শুধুমাত্র পালকি থামিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। কি হলো? তোরা কেউ দেখছি কিছু বলছো না? এ কথাতেই যেন কোনো ভাবমূর্তি কিচ্ছু হলো না। তারা তাদের মতোই দাঁড়িয়ে থাকলো। তবে এই ভেবে সাহস হচ্ছে যে এই পুরো তালপুকুরে আমি একা তো নেই, আমার সাথে আরো কয়েকজন তো আছে। এই ভেবে মনের খচখচানের ভয়টা কিছুটা কমে গেল। এমন সময় কেন জানি না তারা কাঁধ থেকে পালকিটা নিচে রাখলো। পালকি নামাতেই একজন মহিলা পরনে সাদা শাড়ি পরে আমার দিকে এগোতে লাগলো। আমার কাছে যেন পরিষ্কার হয়ে গেল পালকিতে কনে নয়, অন্য কেউ ছিল। তবে কেন পালকিতে কেন? আর মেয়েটির পরনে সাদা শাড়ি পরা কেন? বেশ খটকা লাগলো। মেয়েটির চোখে মুখে এক বিরক্তি আর রাগের ছাপ সুস্পষ্ট। তোর এত বড় সাহস, আমার পথ আটকিয়েছিস? বল, কি চাই তোর? মেয়েটির এমন অস্বাভাবিকভাবে কথা বলার ধরন দেখে আমার পুরো শরীর থমকে গেল। কেন জানি না, ইচ্ছে থাকলেও আমি মেয়েটির জবাব দিতে পারলাম না। গলা থেকে কোনো স্বরই বেরোলো না। মেয়েটি আরো খেপে গিয়ে বলল, এখন চুপ কেন? উত্তর দে। কি কানে কথা ঢুকছে না? এ কথার আওয়াজ যেন চারিদিকে থমকে গেল আর থমথমে হতে লাগলো চারপাশটা। ঠিক এ সময় মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি হকচকিয়ে পাশ ফিরে তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। তবে কেন জানি না মনে হলো সত্যিই কেউ ছিল। আমি পাশ ফিরতেই উধাও হয়ে গেল। এসব ভাবনার মাঝেই আমার কাঁধে একটা হাতের স্পর্শ আমি অনুভব করলাম। বেশ আঁতকে উঠলাম। কে? মেয়েটি দেখতে হুবহু সেই সামনের মেয়েটির মতোই ছিল, কিন্তু এই মেয়েটিকে যেন কেউ গলা কেটে দিয়েছে। গলায় ছুরির দাগ স্পষ্ট, চোখ দুটো লাল টকটকে। এ অবস্থায় সে কিভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। অন্যদিকে ওই বেয়ারা লোকগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাদের হাতে পায়ে ক্ষতবিক্ষত ছিল, তাদের গলায়ও ছুরিকাঘাত, তবু জীবন্ত দাঁড়িয়ে আছে লারা। এসব দেখে আমার হাত পা কাঁপছে, পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। আমার শ্বাস প্রশ্বাস যেন ধীর গতি হতে লাগলো। আশেপাশের গাছপালাও যেন তাদের অক্সিজেন ত্যাগ করতে পারছে না। ঠিক এমন অবস্থায় আমাকে আরো কাঁপিয়ে তুলে কর্কশ গলায় দুদিকে দুজন হাসতে লাগলো।
সাথে সাথে মনে হলো আমার দেহ থেকে যেন প্রাণটি বেরিয়ে গেল। আমার দেহে আর প্রাণ রইল না। কি চাই তোর? এত রাতে এখানে কি তোর? হ্যাঁ, মরণের ভয় নেই? গলা থেকে অনেকটা কষ্ট করে স্বর বের করে বললাম, মানে আমার পুরো কথা শেষ হতে না হতেই আবারও সে বলল, মরার খুব ইচ্ছে হচ্ছে তাই না? চল আমাদের সাথে, তোর শখ মিটিয়ে দিব। এটি বলেই পুরো পরিবেশকে আবারও কাঁপিয়ে তুলে সে হেসে উঠল। এ হাসির আওয়াজ থামতে একজন বয়স্ক বুড়ি মহিলা এদিকে ছুটে আসতে লাগলো আর মুখে অনবরত বলতে লাগলো, ওলি মা আমার, ওলি যাস না কোথাও মামার, ওইখানে চুপটি করে দাঁড়া মা, আমি আসছি তোর কাছে। বইটির আগমনে মেয়েটি উধাও হয়ে গেল। কোথাও নেই মেয়ে দুটো, বেয়ারাগুলোও নেই, আর নেই কোনো পালকি। সব যেন চোখের পলকে উধাও। তবে তারা কোথায় মিলিয়ে গেল আর এত তাড়াতাড়ি কি করে? আর এই বয়স্ক বুড়ি মহিলাকে যে তার কারণে মেয়েটি পালিয়ে গেল, এসব ভাবতে ভাবতে মাথায় আমার চক্কর দিয়ে উঠল। চোখ দুটো লেগে আসছিল। এ সময় বুড়ি ওই মহিলাটি আমার কাছে আসলো। বাবা, আমার মেয়ে কোথায় গেল দেখেছো তুমি? আমি যেন বিশ্বাস করতে পারলাম না বুড়িটির কথা। কি করে সম্ভব? বুড়িটির মেয়ে তারা কিভাবে হয়? আর হলেও কেন তারা? এ অবস্থা কেন? সব যেন গুলিয়ে আসতে লাগলো আমার মাথার মধ্যে। তারা আপনার মেয়ে? তবে তাদের এমন ভয়ঙ্কর রূপ আর পালকি, কি এসব? ভয় পেও না বাবা, তোমার কোনো ক্ষতি করবে না ওলি। সে যে আমার মেয়ে, আমার একমাত্র লক্ষ্মী মেয়ে। কিন্তু হঠাৎ যে তার কি হলো, আমার কোনো কথাই সে আর শুনলো না। চলে গেল সেই বাড়িতে, চলে গেল, আর ফিরলো না, আমার কাছে ফিরছে না। মানে সে ওই যে কৈলাস বাড়ির বউ হয়ে পালকি করে ঢুকলো, আজও ফিরলো না। আমি কতবার বলেছি, মা যাস নে ওখানে, ওরা ভালো মানুষ না, কিন্তু সে শুনেনি। ভালোবাসার টানে চলে গেল। কৈলাস যে তার রূপ দেখেছে গো, সে রূপকেও তারা ঝলসে দিয়েছে। শুনেছি মেয়েটাকে তারা নাকি মেরে ফেলেছে গরিব বলে। বুড়ি মহিলাটির কথা শুনে আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল। তবে তার জন্য বেশ কষ্টও হচ্ছে। মেয়েটির এমন হাল সহ্য না করতে পেরেই পাগল হয়ে গেলেন, শুধু মেয়ে মেয়ে করছেন। আমিও আর দেরি করিনি, এরপর রিক্সা নিয়ে আমিও বাড়ি ফিরতে লাগলাম। এই 1 মাস হবে অশিরদা এই গ্রামে একটি সন্দেশের দোকান দিয়েছে। এর আগে এই গ্রামে কোথাও সন্দেশ পাওয়া যেত না বললেই চলে। গ্রামে একটি হাটবারে মাঝে মধ্যে পাওয়া গেলেও যেত, তবে সেটিও সবসময় নয়। কিন্তু হঠাৎ করে সন্দেশের দোকান দেওয়ায় একটি বেশ মুখরোচক খাবার হয়ে উঠেছে। তবে অশিরদার বুদ্ধি আছে মানতেই হবে। এই সন্দেশের দোকান দেওয়ার বুদ্ধিটা সত্যি অভিনব। গ্রামে প্রথম প্রথম এত সুস্বাদু সন্দেশ খেয়ে সকলেই কিন্তু বেশ সন্তুষ্ট। আর ওদিকে অশিরদার বেচা কিনাও বেশ দুর্দান্ত চলছে। তবে দিন দিন যেন বেড়েই চলেছে, কমছে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট ভিড় লেগেই থাকে। রাতেও কম বেশি বেচা কেনা হয়, তাই সেই রাত 12টা পর্যন্ত প্রত্যেকটা দিন দোকান সে খুলে রাখে। তবে 30 দিনেই যে তাদের জীবনের মোড় খুলে গেল। কদিন আগ পর্যন্ত 3 বেলা ভাতও জুটত না। তাই সে পরিকল্পনা করে সকলের কাছ থেকে ধার দেনা করে এই দোকান খুলে।
দোকান দেওয়ার পরপর ধার দেনা সত্য হলোই জীবনের মোড়টাও যেন তাদের ঘুরে গেল। কোনো অভাবই আর রইল না, সুখে শান্তিতে বসবাস করছে। অসিদা, দিন দিন যা সুস্বাদু সন্দেশ বানাচ্ছ না, প্রতিদিন না খেলে যেন পেটই ভরে না। দাও দেখি, তোমার পছন্দ মতো 3খানা সন্দেশ 2 জায়গায় দাও। একটু বসো গো তোমরা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আহা, আর তস হয়েছে না, তাড়াতাড়ি দাও গো। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে বস, গল্প করি। আর অসিদার সন্দেশগুলো আনছে তো। তাও বেশি ঠিক, তবে অশিরদার দোকানে আসলে যে আর বসতে ইচ্ছা করে না, মনটা শুধু খাই খাই করে। তা যা বলেছিস। আনিস দাদা, তোমাকে খুঁজে খুঁজে বাড়িতে পেলাম না, ভাবলাম হয়তো এখানে এসেছো, তাই এবার এখানে ছুটে ছুটে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তা থাম, খুব হাঁপাচ্ছিস যে। রোহিত সম্পর্কে আনিসের চাচাতো ভাই, আর বয়স আনুমানিক 12 অথবা 13 হবে। ছেলেটা ছোট হলেও কিন্তু বেশ ধুরন্তর, সব দিকে নাক কান খোলা তার। বলে এবার কি হয়েছে? আমাদের ওই গ্রামে যে রাবণ দাদা আছে না, কোন রাবণ? আরে ওই যে বটতলার পাশে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি। কি হয়েছে ওর? ওই আনিসদের দোকানের সন্দেহ বিকেলে খেয়ে গিয়েছিল, তারপর থেকেই নাকি বমি হচ্ছিল। হতে হতে তো এই মাত্র কিছুক্ষণ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে, এই সময় মারা গিয়েছে। সকলে তো বলা বলি করছে অসুবিধা নষ্ট ছানা দিয়ে সন্দেশ বানায়, যা তার পেটে গিয়ে একেবারে বিষ হয়ে পেট ফুলে মারাই গেল। তাই সকলে ক্ষিপ্ত হয়ে আছে, অসুবিধার এই দোকান বন্ধ করে দিবে, নয়তো একেবারে গ্রাম ছাড়া করতে হবে। কি বলিস রে রোহিত, তুই এত কিছু কোথায় শুনলি? আমি যে রাবণ দাদার বাড়ির পাশের মাঠটায় খেলছিলাম, তারপর সন্ধ্যার খানিকক্ষণ পর বাসায় ফিরতে যাবো, এমন সময় কথা এইসব কানে এলো, তাই তো দৌড়াতে দৌড়াতে আসলাম গো। সময় থাকতে এখনো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাও, নয়তো কিন্তু গ্রামের মানুষরা এসে সব ভেঙে ফেলবে। রোহিতের কথাগুলো শুনে তিনজনই থমকে গেল। মনে হলো তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। এমন কিছু তারা শুনবে কখনো কল্পনাও করতে পারেনি। আর এইদিকে অশিরদা যেন থমকে গিয়েছে, কি বলবে সে ভাষাই খুঁজে পাচ্ছে না। তার শরীর থেকে অনবরত ঘাম ঝরছে, নিমেষেই যেন তার সাজানো গোছানো দোকান ভেঙে গেল। হঠাৎ অশিরদা বলে উঠল, তোমরা এখন যাও গো, আমি দোকান আবার তুলে ফেলি। অশিরদার এ কথা বলাতেই তারা সবাই উঠে চলে গেল। এদিকে অশিরদাও মুখ ভার করে দোকান বন্ধ করার জন্য চলে গেল। 2 দিন পর লোভে পড়ে এমন একটা কাজ করলাম যে এখন আর দোকানটাই খুলতে পারছি না। কিভাবে যে আমার বাকি দিনগুলো কাটবে কে জানে। এজন্যই কথাই আছে, লোভে পাপ আর পাবে মৃত্যু। সেই কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। অশির তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত, সাথে বেশ অনুতপ্ত। কিন্তু কি করার, পরিস্থিতি যে এখন তার অনুকূলের বাইরে। গ্রামের সকলেই তার উপর ক্ষিপ্ত। এদিকে 2 দিন হয়ে যাচ্ছে তার রোজগারের কোনো গতি নেই, কোনো কাজও নেই। এইভাবে চললে তো আর চলবে না তার। এইসব নিয়ে ভাবতে ভাবতে তার কপালে ভাঁজ পড়ে গিয়েছে, আর রাতের ঘুমটাও যেন ঠিক মতো হচ্ছে না। তবে বেশ কিছুক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। সারাদিন তো বেশ ভালোই বেচা কিনা হলো, রাত হতেই যে আর কেউ আসছে না, হয়ে যাবে। এইদিকে বেশ রাত হয়েছে, প্রায় 12টা বাজবে হয়তো। চোখেও বেশ ঘুম ধরেছে, শরীরটাও যা চলছে না। তাহলে বরং দোকানটা বন্ধ করি, এমন আর খুলে রেখেও বা লাভ কি? অনেকটা রাত হয়ে গেছে, এই রাতে আর কেউ আসবে না।
এইসব ভেবে অশিরদা দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেই দমকা হাওয়া পাশ কাটিয়ে চলে যায়। হুট করে বিজলিও চমকাতে লাগে। তবে আজ সারাদিনের কোনো পূর্বাভাসে জানা যায়নি যে বৃষ্টি হবে, কিন্তু হঠাৎ করে এ কি হলো? এই রাতে দূরে ওই লোকটিকে হয়তো ওইখানে আসবে সন্দেহ খেতে। আর একটু পরেই না হয় দোকানটা বন্ধ করি, তাও যদি কিছু একটা বিক্রি হয়। হঠাৎ বিজলির চমকানিতে অশিরদার চোখে পড়ল কালো অবয়ব দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। তিনি ভাবলেন হয়তো দোকানের ঠিক সামনেই আসছে, আর দোকান বন্ধ করলেন না। অপেক্ষা করতে লাগলেন, তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। সেই কালো অবয়বটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। দূরে থাকার কারণে লোকটিকে পুরোটায় কালো ছায়ার মতো দেখাচ্ছে। তবে দোকানের সামনে আসতেই যেন অশিরদা চমকে গেল, নিজে চোখে বিশ্বাস করতে পারল না। এদিকে বাতাসের গতি বাড়তে থাকলো, বিজলি চমকাতে লাগলো অনবরত। সে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রাবণ এগিয়ে আসছে। রাবণ? এ কি করে সম্ভব? রাবণ তো 1 মাস আগেই মারা গেছে, তবে এখানে কি করে? রাবণের আগমনে যেন অশিরদার হাত কাঁপতে লাগলো। এই দমকা ঝড় বাতাসেও সে ঘামতে লাগলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। বারবার ভাবছিল হয়তো মনের ভুল। তাই সে দোকানের ভিতর থেকে বেরিয়ে এগিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু না, সে ভুল দেখছে না। ক্রমশ তার দিকে রাবণ এগিয়ে আসছে। রাবণ, তুমি কি করছো এখানে? এ কথা শুনে রাবণ কোনো উত্তর দিল না। সে চুপচাপ নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকল। কিন্তু অশিরদা যেন কিছুতেই শান্ত হতে পারছে না। অনবরত তিনি ঘেমেই যাচ্ছেন। তার কপালে দুশ্চিন্তার ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তিনি যেন রাবণের চোখের দিকে আর তাকাতেই পারছেন না। রাবণের চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কখন সে যে কি করে বসবে বলা মুশকিল। এই নিয়ে অশিরদাও ভীষণ আতঙ্কে। তিনি যে ছুটে পালিয়ে যাবেন এই শক্তিটাও তিনি পাচ্ছেন না। নিশ্চুপভাবে দুজনের দাঁড়িয়ে থাকা যেন এক ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস দিচ্ছিল। ঠিক এ সময় অশিরদা আবার বলে উঠল, রাবণ, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছো কিছুদিন আগে। অশিরদার মুখ থেকে এ কথা শুনে যেন রাবণের মুখের জবান খুলেছে। সে অতি ক্ষোভে বলে উঠল, আমি মারা গিয়েছি নাকি তুই আমাকে মেরে ফেলেছিস? কোনটা? না না, আমি তো মারিনি। তাহলে কে মেরেছে বল? আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে এসব করেছিলাম। আর কখনো এমন হবে না, ক্ষমা করে দাও। এটি তুই সামান্য ভুল করেছিস? হ্যাঁ, এই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। শুধুমাত্র মৃত্যুর বদলে মৃত্যু হয়। একথা বলেই রাবণ নিজেকে আর ঠিক রাখতে পারল না। সে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অশিরদাকে এক হাতে তুলে গলা উঁচু করে ধরল। আর অশিরদার গলায় চাপ লেগে সে আর কিছু বলতে পারছিল না। তিনি অনবরত ছটফট করতে লাগলো বাঁচার জন্য। তার ফাঁস লাগানো গলায় খুব কষ্টে স্বর বের করতে করতে সে বলল, আমাকে মাফ করে দাও, দয়া করে। আমি আমি আরো ভুল বুঝতে পেরেছি। এমন ভুল আর কখনো করবো না। দয়া করে ছেড়ে দাও, আমার যে বেশ কষ্ট হচ্ছে গো। ছেড়ে দাও আমাকে, আমাকে আর মেরো না, তোমার পায়ে পড়ছি। একথা শোনা মাত্রই রাবণ ছিটকে ফেলে দেয় ওকে। ঠিক এ সময় তার ঘুম ভেঙে সে বিছানায় এক লাফে উঠে বসে। তার শরীর যেন এখনো থরথর করে কাঁপছে, চোখ দুটো বড় হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। বারবার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে কেউ আছে কিনা, তবে আশেপাশে কেউ নেই। পুরো ঘর অন্ধকার। ঠিক তখনই তার কানে আসলো দরজায় কেউ জোরে জোরে ঠকঠক করছে। তবে এত রাতে কারো তো দরজায় ধাক্কানোর কথা নয়। তার কেন যেন বেশ ভয় হতে লাগলো। কিছুতেই দরজা খুলতে ইচ্ছা করল না।
কিন্তু ওইদিকে দরজায় অনবরত ঠক ঠক শব্দ ভেসেই আসছে। কি করবে বুঝে উঠতে পারছে না সে, তবে মনটাও সায় দিচ্ছে না। বুকের ভিতর কেন জানি খচখচ করছে। সে তারপরেও বিছানা থেকে নেমে এক পা দুপা করে এগোচ্ছে। বারবার ঘরের চারকোনায় সে একবার হলেও দেখে নিচ্ছে, কিন্তু পুরো ঘর একদম অন্ধকার। সে আস্তে আস্তে দরজাটি খুলল। খুলেই দেখতে পেল রক্ত মাখা আচড়ানো শরীর, সারা শরীরে রক্ত দাগ নিয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে রাবণ। চোখ দুটো লাল টকটকে, মুখে এক বিশ্রী ভয়ঙ্কর হাসি। ভয় পেয়েছিস? আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও, বেরো না ভাই। লোভে পাপ, পাপে মৃত্যু, আর তুই যে ভুল করেছিস তোকে মরতেই হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন লোভ করবো না। না, তোকে যে শাস্তি পেতেই হবে। আমাকে কেন মারলি তুই? রাবণের উচ্চস্বর যেন পুরো বাড়ি কাঁপিয়ে তুলল, আর কথাগুলো যেন অশিরদার কানে বাজতে লাগলো। তিনি ভয়ে কাঁপছেন, তার হাত পা অবশ হয়ে আছে। ঠিক এ সময় তার দিকে এগিয়ে আসতে লাগলো রাবণ। অশিরদা কি করবে বুঝতে পারে না। তার ভয়ঙ্কর চেহারা এগিয়ে আসতে দেখে সে শরীরের সর্বশক্তি যেন হারিয়ে ফেলল। চোখের সামনে সব ঘোলাটে হতে লাগলো। আর রাবণের হাহা করে হাসিতে যেন পুরো কান ফেটে যাচ্ছিল। এক পর্যায়ে সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। এরপর কি হলো তার আর কিছুই খেয়াল নেই।